এই কুণ্ডলিনী শক্তি জাগরণের মধ্যে দিয়ে যে মেসেজটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা দেওয়া হয়েছে, সেই মেসেজের মধ্যে বা সেই বক্তব্যের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই চক্রগুলোর অর্থ বুঝে আমরা কিভাবে আমাদের চেতনার জাগরণ করবো এবার সেইটা একটু বোঝা যাক। তো ওই জন্য দেখানো হয়েছে মূলাধার চক্র সবার নিচে, একদম যৌনাঙ্গের ঠিক কাছেই একদম। আর এরপরে লাস্ট যে চক্রটা তার নাম হচ্ছে সহস্রার চক্র, যেটা মাথার উপরে দেখানো হয়। এবার এই বিভিন্ন চক্রের জন্য বিভিন্ন রকম মন্ত্রও কিন্তু ব্যবহার করা হয়। যেমন মূলাধার চক্রের জন্য হচ্ছে লাম, এইটা হচ্ছে ইরা এবং পিংলা, অর্থাৎ বলতে গেলে সম্পূর্ণরূপে ভুল শিক্ষা, অপশিক্ষা মানুষের মধ্যে স্প্রেড করে দেওয়া হচ্ছে। বলে রাখি, এই রঙগুলোর কোনো রকম কোনো অর্থ নেই। তাদের ধারণা যে এই নারীও কিন্তু আমাদের শরীরের একটা অংশ না, এটাও কিন্তু ওই চেতনা স্তরকে বোঝানোর জন্যই ব্যবহৃত করা হয়েছে। এই নারীগুলো কি? পিংলা, ইরা আর সুষুম্না। নমস্কার স্যার, আমি বিশ্বরূপ মাইতি চন্দননগর থেকে লিখছি। আমার বয়স 57 বছর। আমি ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। আমার পরিবারও আধ্যাত্মিক পরিবার। ইদানিং আপনার অপ্রতিরোধ্য বাস্তব আধ্যাত্মিক ব্যাখ্যাগুলো আমাকে অত্যন্ত প্রভাবিত করেছে। এখন আমার মনে হয় যে আমি সারা জীবন ভুল আধ্যাত্মিকতা শিখে এসেছি। এই বয়সে এসে আমার ভুল ধারণা ভেঙে বাস্তবের সঙ্গে পরিচয় করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর উনি কি লিখছেন? স্যার, আমার প্রশ্ন কুণ্ডলিনী শক্তি জাগরণ নিয়ে। আমি প্রায় সমস্ত ধার্মিক পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র আপনিই পারবেন কুণ্ডলিনী শক্তি জাগরণের বাস্তব ব্যাখ্যা দিতে। স্যার, অনুরোধ রইল এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য। আচ্ছা, তারপরে উনি পরের মেসেজ আরও লিখেছেন, স্যার আরও একটা অনুরোধ, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। যদিও এর আগে আমার দীক্ষা হয়েছে, কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে তাতে আমার কিছুই হয়নি। আপনার দীক্ষা দেওয়ার কোনো পদ্ধতি থাকলে অনুগ্রহ করে আমাকে জানাবেন স্যার। দেখুন বিশ্বরূপবাবু, আমি আপনাকে দীক্ষার ব্যাপারটা ভিডিও চলতে চলতে কোনো একটা সময়ে মাঝের দিকে বা শেষের দিকে গিয়ে আমি নিশ্চয়ই ব্যাখ্যা করে দেব। তার আগে আপনার যেটা মূল প্রশ্ন, রাইট, যে মূল প্রশ্নটা আপনি করেছেন যে কুণ্ডলিনী শক্তির জাগরণ নিয়ে, আগে সেইটার ব্যাখ্যা দিই, তারপরে ওটা মাঝে বা শেষের দিকে কোথাও একটা করে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই করবো, নিশ্চয়ই, এটুকু তো শিওর। দেখুন, আপনি যেটা লিখেছেন যে আপনি 57 বছর বয়সে পৌঁছে গেছেন এবং এখনও পর্যন্ত আপনি প্রায় সমস্ত রকম আধ্যাত্মিক পদ্ধতি অনুসরণ করেছেন, কিন্তু কুণ্ডলিনী শক্তি আপনার জাগরণ হয়নি। দেখুন, এর মূল কারণ হচ্ছে এটাই যে আপনি যেটা লিখেছেন, মানে আপনি যেটা অনুভব করতে পেরেছেন আমার ভিডিওগুলো দেখে, অ্যাকচুয়ালি সেটাই কারণ। আমার ভিডিওগুলো দেখে যেটা আপনার অনুভব হয়েছে বা যেটা আপনার উপলব্ধি হয়েছে, সেটাই কিন্তু আসল কারণ। আমরা সঠিক আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত নেই, আমরা আধ্যাত্মিকতার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আর আমরা সেই কর্মকাণ্ডগুলোকেই আসল আধ্যাত্মিকতা ভেবে ফেলি। দেখুন, যদি এটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই, তাহলে জিনিসটা এরকম টাইপের হবে যে আধ্যাত্মিকতা হচ্ছে ট্রেন, আর আধ্যাত্মিকতার কর্মকাণ্ডগুলো হচ্ছে ওই ট্রেনে ওঠার প্ল্যাটফর্ম, রাইট? তো আমরা কি ভাবছি, আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে গেছি, অর্থাৎ ওই যে কর্মকাণ্ডটা, ওই কর্মকাণ্ডটা করে ফেলেছি, মানে আমরা ট্রেনে উঠে গেছি এবং আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটা নয়। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, রাইট? তার জন্য আমি যেটা বারবার বলি, পরিশ্রম করতে হবে। আমি আমার মানুষের ব্রেনের পরিশ্রমের কথা বলছি, আমি শারীরিক পরিশ্রম খুব কমই মিন করি। যখনই আমি পরিশ্রমের কথা বলি, যতবার ভিডিওতে উচ্চারণ করেছি এই কথাটা, পরিশ্রম এই শব্দটা, ততবার আমি কিন্তু 95% বা মোর দ্যান 95% আমি কিন্তু আমাদের ব্রেনের পরিশ্রমের কথা বলেছি। 5% বা হয়তো 2-3% শারীরিক পরিশ্রম, যেটা না করলেই নয়, আমি সেগুলোকে মিন করি। তো সেই পরিশ্রমটা করতে হবে এবং সেটা আমরা করতে নারাজ। আর যেহেতু আমরা নারাজ, সেই জন্য শতাব্দীর পর শতাব্দী এই অপশিক্ষা এবং ভুল শিক্ষা আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। আর আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে গিয়ে ভাবছি যে আমরা ট্রেনে উঠে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এইটাই হয়ে গেছে আপনার সঙ্গে মূল সমস্যা। আর শুধু আপনার সঙ্গেই এই সমস্যাটা যে হয়েছে তা নয়, এই সমস্যার সঙ্গে অনেক 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 মানে কতবার অনেক বলবো, অনেক বলতে বলতে ভিডিও শেষ হয়ে যাবে, তবুও মানে অনেক বলা শেষ হবে না। তো অনেক মানুষ এর সঙ্গে জড়িত। এর কারণ হচ্ছে যে তারা সঠিক জ্ঞান পায়নি এবং পাওয়ার চেষ্টাই করেনি, দুটোই। তো এই দুটো কারণের জন্য আমরা ভুল আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে পড়েছি। তো এই কুণ্ডলিনী শক্তি বা এই কুণ্ডলিনী শক্তি জাগরণের মধ্যে দিয়ে যে মেসেজটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা দেওয়া হয়েছে, সেই মেসেজের মধ্যে বা সেই বক্তব্যের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু
সেই বক্তব্যের মধ্যে কোনো ভুল নেই যদি বক্তব্যের সঠিক এবং আভ্যন্তরীণ অর্থটা আমরা বুঝতে পারি, তার অন্তর্নিহিত অর্থটা বোঝার চেষ্টা করি, তাহলে কুণ্ডলিনী শক্তি জাগরণের যে আসল মূল বিষয়বস্তু তার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু সেটা আমরা আক্ষরিক অর্থে বুঝে গেছি, ওই জন্য আমরা আক্ষরিক অর্থে পালন করি। কুণ্ডলিনী শক্তি বলতে আমরা এরকম বুঝি যে এটার বিভিন্ন রকম চক্র, যে 7টা চক্রের কথা বলা হয় কুণ্ডলিনী চক্রের মধ্যে বা কুণ্ডলিনী শক্তি জাগরণের মধ্যে, সেই 7টা চক্রকে আমরা ভেবে নিই যে আমাদের এগুলো শারীরিক চক্র, এই চক্রগুলো শরীরের মধ্যে রয়েছে, অর্থাৎ এইগুলো ভৌতিক চক্র, এরকম আমরা ভেবে নিই। আর এখানেই হচ্ছে ভুল, এইগুলো কোনো ভৌতিক চক্র নয়, এগুলো হচ্ছে সাংকেতিক চক্র। এগুলো একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে চেতনার বিভিন্ন স্তরের। তো সেই প্রতীকগুলোকে বুঝতে হবে, সেই প্রতীকগুলোকে যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা আসল অর্থ বুঝতে পারবো না। এবং এই যে শরীরের মধ্যে বিভিন্ন চক্র ছবির মধ্যে দেখানো হয়েছে, এটা জাস্ট একটা এক্সাম্পল, একটা উদাহরণ হিসাবে দেখানো হয়েছে। যেমন এখনই আমি একটা উদাহরণ দিলাম ট্রেন এবং প্ল্যাটফর্মের, তো আসলে কি আধ্যাত্মিকতা মানে ট্রেন এবং প্ল্যাটফর্ম নয় তো, কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। ঠিক সেই রকমই কুণ্ডলিনী শক্তির জন্য বা কুণ্ডলিনী শক্তি জাগরণের জন্য এরকম টাইপের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে আমরা এই উদাহরণগুলোকেই আসল জিনিস ভেবে নিয়েছি। মানে ওই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, যে প্ল্যাটফর্মটাকে আমরা গন্তব্যস্থল হিসাবে ভেবে নিয়েছি, এবং প্ল্যাটফর্মে পৌঁছে যখন আমরা শান্তি পাচ্ছি না, স্যাটিসফ্যাকশন আসছে না, আমরা যখন আমাদের গোলের দিকে পৌঁছাতে পারছি না বা গোলে পৌঁছাতে পারছি না, তখনই হয়েছে মূল সমস্যা, যেটা আপনি 57 বছর বয়সে এসে উপলব্ধি করতে পেরেছেন, কেউ তার আগে বা কেউ তার পরে, বাট উপলব্ধি তো হবেই মৃত্যুর আগে পর্যন্ত কোনো না কোনো সময়, যে এতদিন পর্যন্ত যে পথে চলেছি সেই পথটা হচ্ছে ভুল। এবার যেহেতু আমরা এই কুণ্ডলিনী শক্তির এই যে 7টা চক্র, এই 7টা চক্রের ব্যাখ্যাতে আসছি আমি, যেহেতু আমরা এটাকে স্থূল অর্থে ভেবে নিয়েছি, আমরা আমাদের এটা ভেবে নিয়েছি যে এই চক্রগুলো শরীরেই বিভিন্ন জায়গাতে, এই যে নিচে থেকে উপর পর্যন্ত যে চক্রগুলো দেখানো হয়, তো যেহেতু আমরা এইগুলোকে স্থূল অর্থে ধরে নিয়েছি, আমরা ওই জন্য এইগুলোকে জাগরণের জন্য যে স্থূল ক্রিয়া বা যে সমস্ত কর্মকাণ্ড, আমরা সেইগুলোর দিকে বেশি ফোকাস করি। এরকম টাইপের প্রচুর আর্টিকেল রয়েছে, প্রচুর ভিডিও রয়েছে, প্রচুর জায়গাতে এই জিনিসগুলো আলোচনা করা হয়, ভিডিওতে বা বিভিন্ন জায়গাতে দেখানো হয় এরকম টাইপের যে একটা ক্রিয়া, ধরুন একটা মেডিটেশনের কোনো একটা ক্রিয়া, রাইট? তো কোনো এক ব্যক্তি মেডিটেশন করছে এরকম টাইপের, চোখ বন্ধ করে বসে রয়েছে, জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর হয়তো এক নাক দিয়ে ছাড়লো, আর এক নাক দিয়ে হয়তো বন্ধ করলো, একটা নাক দিয়ে নিল, একটা নাক দিয়ে হয়তো বন্ধ ছাড়লো নিঃশ্বাসটা, এরকম টাইপের। তো এরকম করতে করতে ভিডিওতে দেখাচ্ছে কিন্তু মূল বিষয়বস্তুটা, আমার একটা ভিডিও এই মুহূর্তে মনে পড়ছে, আমি সেটা এক্সপ্লেন করছি, বাট এরকম ধরনের প্রচুর ভিডিও আছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। তো এরকম ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো করতে করতে হঠাৎ করে মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের করলো, এরকম টাইপের ধরুন, যে তখন বলো, বুঝতে পারছেন, দেখুন দেখুন আমি কিন্তু বোঝাতে পারছি, এই যে আমার কিন্তু অমুক অমুক চক্রটা এবার জাগরিত হচ্ছে। কিন্তু মানে এরা যেরকম লেভেলের অভিনয় করে বা যেরকম লেভেলের অ্যাক্টিং করে, মানে বড় বড় লেভেলের অ্যাক্টাররা পর্যন্ত হার মেনে যাবে। যেহেতু এই চক্রগুলো, আমি এখন এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করলাম যে যেহেতু এইগুলোর সঙ্গে ভৌতিক কোনো সম্পর্ক নেই, যেহেতু এইগুলো কোনো রকমভাবেই মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র নয়, যেহেতু এগুলো চেতনার সঙ্গে সম্পর্কিত এবং যেহেতু এগুলো সাংকেতিক, তাহলে আমার মূল প্রশ্ন হচ্ছে এখানেই যে এখানে তাহলে শারীরিক প্রতিক্রিয়া করে বা শারীরিক ক্রিয়া করে এই চক্রগুলোকে কিভাবে জাগৃত করা সম্ভব? কোনো রকমভাবেই সম্ভব নয়। আর আমরাও, মানে আমরা মানুষরাও কিন্তু প্রত্যেকেই ওই অন্ধভাবে ওই যে সমস্ত বিধিগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই বিধিগুলোকে আমরা চোখ বন্ধ করে ভরসা করছি, বিশ্বাস করছি এবং ভাবছি যে আমাদের চক্র জাগরিত হচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে এখানে গলার কাছে যে চক্রটা থাকে, যেটাকে বলা হয় থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র, তো আমরা ভাবি এবার আমার এই পর্যন্ত চলে এসছে, আমার কুণ্ডলিনী শক্তি এই পর্যন্ত চলে এসছে, তাহলে এবার এই চক্রটা জাগৃত করতে হবে। অর্থাৎ দেখা গেল তখন হয়তো গলাতে খুসখুস হচ্ছে বা হয়তো গলাতে ব্যথা করছে, রাইট? তো হয়তো বা হয়তো গলা বসে গেছে, তখন আমাদের কি মনে হয় যে আমাদের থ্রোট চক্র এবার জাগ্রত হচ্ছে, বিশুদ্ধ চক্র জাগৃত হচ্ছে। ডাক্তার দেখানো উচিত। যদি এই চক্রগুলো সত্যিই শরীরের মধ্যে অবস্থিত হতো, তাহলে এই সমস্ত জিনিসগুলো ডাক্তারি শিক্ষার মধ্যে একটা মূল শিক্ষা বা একটা মূল শিক্ষার বিষয়বস্তু হয়ে উঠত। হয়নি কিন্তু। অর্থাৎ এইগুলো কোনো রকমভাবে স্থূল নয়, এই চক্রগুলো কোনো রকমভাবে মেটেরিয়ালিস্টিক নয়, এই সমস্তগুলো সাংকেতিক
আমাদের চেতনার বিভিন্ন স্তরকে বোঝানোর জন্য। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই চেতনাগুলো যে আমি বলছি সাংকেতিক, রাইট, এগুলো একটা সিম্বল। তো এই সিম্বলগুলোর অর্থটা কি, এইগুলো করে বা এইগুলো কীরকমভাবে এইগুলোর অর্থটা বুঝে, এই চক্রগুলোর অর্থ বুঝে আমরা কিভাবে আমাদের চেতনার জাগরণ করবো, এবার সেইটা একটু বোঝা যাক। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। তো যখন আমরা এই মূলাধার চক্র দেখি বা যখন এই মূলাধার চক্রের যে মানে কি বলবো যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই, যেরকমভাবে ছবিতে বিভিন্ন জায়গায় দেখানো হয়, তো সব থেকে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় মূলাধার চক্র। এই মূলাধার চক্র কিসের প্রতীক? এই মূলাধার চক্র হচ্ছে কাম, বাসনা, যৌনতা, মৈথুন, এই সমস্তর প্রতীক। অর্থাৎ আমাদের চেতনা একদম নিচে পড়ে থাকে। মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে তার চেতনার জাগরণ। তো ওই জন্য চেতনাকে দেখানো হয়েছে একদম নিচে, কারণ এই সমস্ত জিনিসগুলো, এই যে কাম, বাসনা, যৌনতা, এগুলো হচ্ছে প্রাকৃতিক গুণ। এইগুলো কোনো মানুষকে শেখাতে হয় না, একটা নির্দিষ্ট বয়সে এসে অটোমেটিক মানুষ এই জিনিসগুলো শিখে যায়। তো ওই জন্য দেখানো হয়েছে মূলাধার চক্র সবার নিচে, একদম যৌনাঙ্গের ঠিক কাছেই, একদম যেটাকে বলা হয় মূলাধার চক্র। অর্থাৎ আমাদের যে চেতনা, সেই চেতনা সাপের মতো কুণ্ডলি দিয়ে একদম পুরো গেঁথে বসে আছে কোথায়? কামনা, বাসনা, যৌনতা, মৈথুন, এই সমস্ত কাণ্ড কারখানার মধ্যে। এবার ওইখান থেকে আমাদের, অর্থাৎ ওই স্থল থেকে আমাদের চেতনাকে এবার আস্তে 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 উপর দিকে ওঠাতে হবে। আর এইটাই বোঝানো হয়েছে এই সংকেতগুলোর মাধ্যমে। এই যে শারীরিক এই যে একটা মানে চক্রের যে স্টেজটা দেখানো হয়েছে, রাইট, সেইগুলোর মাধ্যমে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আস্তে 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 উপর দিকে উঠতে হবে। সেই জন্য উদাহরণের মাধ্যম হিসাবেই মানুষের শরীরটাকে নিয়ে নেওয়া হয়েছে, কারণ চেতনা তো স্থূল বিষয় নয়, চেতনার তো কোনো ছবি পাওয়া সম্ভব নয় বা ছবি দেখানো সম্ভব নয়। ওই জন্যে মানুষের শরীরকে এখানে উদাহরণ হিসাবে ধরে নেওয়া হয়েছে। নেক্সট চক্রের নাম হচ্ছে স্বাধিষ্ঠান, অর্থাৎ তার ঠিক উপরেই তলপেটের জায়গাতে যে চক্রটা থাকে সেটাকে বলে স্বাধিষ্ঠান। এই স্বাধিষ্ঠান চক্রের অর্থ কি? এইটা কিসের প্রতীক? এটা হচ্ছে ক্রিয়েটিভিটির প্রতীক। অর্থাৎ মানুষকে এটা শেখানো হচ্ছে যে এই সমস্ত কাম, বাসনা, যৌনতা, এই সমস্ত থেকে ঊর্ধ্বে উঠে এবার কিছু ক্রিয়েটিভিটি করতে, কিছু কাজ করতে। এবার কাজও ঠিক বলা হচ্ছে না, বলা হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ নকল করতে মানা করছে, যেটা আমি আমার ভিডিওতে এর আগে বহুবার বুঝিয়েছি যে আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে এটা আমি বহুবার ভিডিওতে এক্সপ্লেন করেছি, যে ভুলটা আমরা বারবার করে ফেলি, যে একে ওকে তাকে দেখে আমরা অনুকরণ করে দিই। ওটা নয়, অনুসরণ করতে হবে, তবেই আসবে ক্রিয়েটিভিটি। তো এইটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্রের প্রতীক, যেটা হচ্ছে চেতনার দ্বিতীয় স্তর। নেক্সট হচ্ছে মণিপুর চক্র। এর অর্থ কি, বা এই মণিপুর চক্রের সাংকেতিক অর্থ কি? পাওয়ার অ্যান্ড উইজডম, অর্থাৎ শক্তি এবং স্বাধীনতা। যদি আমরা কোনো কাজ না করি, এখনই যে এর আগের চক্রটা যখন এক্সপ্লেন করলাম যে ক্রিয়েটিভিটি, তো অর্থাৎ আমাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি জিনিস আসবে, আমরা কোনো ক্রিয়েটিভ কাজ করব, রাইট, তবে না আমাদের মধ্যে এই সমস্ত পাওয়ার অ্যান্ড উইজডম আসবে। তাছাড়া কি করে আসবে? তাছাড়া পাওয়ার অ্যান্ড উইজডম কিছুতে আসবে না। অর্থাৎ চেতনা দ্বিতীয় থেকে তৃতীয় স্তরে গেল না। তো এই তৃতীয় স্তরটাকে বলা হয়, নিচের দিক থেকে তৃতীয় স্তরটাকে বলা হচ্ছে মণিপুর, যেটার আক্ষরিক অর্থ হচ্ছে পাওয়ার অ্যান্ড উইজডম। নেক্সট চক্র কি? নেক্সট চক্রের নাম হচ্ছে অনাহত, বা যেটাকে হার্ট চক্রও বলা হয়, অর্থাৎ হৃদয়ের এই জায়গাটাতে থাকে, অর্থাৎ অনেকটা উপরে চলে আসছে। এই অনাহত চক্রের যে সাংকেতিক অর্থ তার নাম হচ্ছে লাভ, ভালোবাসা। ভালোবাসা বলছে, হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থ ছাড়া। অর্থাৎ আমি এখানে মানুষের এক্সপেকটেশনসকে বোঝাচ্ছি না। 99% মানুষ কিন্তু আমরা এক্সপেকটেশনসকেই ভালোবাসা বুঝি, কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে থাকাকেই ভালোবাসা বুঝি। ভালোবাসা মানে মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া, অর্থাৎ নিজের ব্যক্তিগত স্বার্থ থেকে বেরিয়ে এসে শর্তহীনভাবে ভালোবাসা, রাইট। তো এইটাকে বলা হয় অনাহত চক্র, যেটা হার্ট চক্র নামে পরিচিত। এরপরে আসছে বিশুদ্ধ চক্র, বা যেটাকে থ্রোট চক্র বলে। এই চক্রের কি সংকেত? এই চক্রের যে সাংকেতিক অর্থ সেটা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ কথোপকথন, বা কথোপকথন থেকে আরও বেটার বলতে গেলে যে আপনার বক্তব্য যখন মানুষ শুনবে এবার, অর্থাৎ আপনি ওই স্টেজে চলে আসছেন। অর্থাৎ আপনি আস্তে 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 ধীরে 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 উপর দিকে উঠছেন, চেতনা স্তরের থেকে একদম মূলাধার চক্র থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছেন। এবার আপনি যখন এই বিশুদ্ধ চক্রে পৌঁছে গেছেন, তখন আপনার বক্তব্য মানুষ মন দিয়ে শুনবে এবার, কারণ আপনি এখনো পর্যন্ত প্রচুর কিছু
এক্সপিরিয়েন্স গেইন করেছেন, রাইট? এবার মানুষ আপনার বক্তব্য শুনবে, তো সেটাকে ওই জন্য কমিউনিকেশনের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটা হচ্ছে বিশুদ্ধ চক্র বা যেটাকে বলে থ্রোট চক্র। এর পরের চক্রটা হচ্ছে আজ্ঞা চক্র বা যেটাকে থার্ড আই চক্র বলা হয়, যেটা এই জায়গাতে থাকে। মানে যে কুণ্ডলিনী শক্তির যে আমরা ছবিটা যদি দেখতে যাই, কুণ্ডলিনীর যোগের আমরা যে ছবিটা যদি দেখতে চাই, তাহলে দেখবো আজ্ঞা চক্রকে এইখানে দেখানো হচ্ছে। এই চক্রে মানে হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনি আরও বেশি জ্ঞান প্রাপ্ত হচ্ছেন। এবার আপনার নিজের এক্সপিরিয়েন্স আপনি যা আছে শেয়ার করেছিলেন এর আগের চক্র পর্যন্ত, মানে চেতনা স্তরে আপনি কীরকমভাবে ধীরে ধীরে ওপর দিকে উঠছেন দেখুন। এরপরে আপনি আরও বেশি অ্যাওয়ারনেস পাচ্ছেন, অর্থাৎ যত মানুষের সঙ্গে আপনি কমিউনিকেশন করছেন, এর আগের চক্রটা কী ছিল? কমিউনিকেশন। তো আপনি যত মানুষের সঙ্গে কমিউনিকেশন করছেন, এবার আপনার অ্যাওয়ারনেস কিন্তু আরও বেশি বাড়ছে, আপনার জ্ঞান আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে বলা হয় ওই যে থার্ড আই চক্র বা আজ্ঞা চক্র। আর এরপরে লাস্ট যে চক্রটা, তার নাম হচ্ছে সহস্রার চক্র, যেটা মাথার উপরে দেখানো হয়, যেখানে দেখানো হয় যে একটা ফুল ফুটে গেছে, পদ্ম ফুল, বেসিক্যালি অন্য কোনো ফুল নেই, পদ্ম ফুল। অর্থাৎ এবার আপনি সঠিক স্পিরিচুয়ালিটি প্রাপ্ত হয়েছেন, সঠিক আধ্যাত্মিক জ্ঞান এবার আপনার প্রাপ্তি আসছে। এবার আপনি বুঝতে পেরেছেন যে এই জগৎ কি, সংসার কি, আপনার অস্তিত্ব কি। এবার আপনি চেতনার অন্তিম পর্যায়ে চলে এসেছেন। আর এখানে পদ্ম ফুল কেন দেখানো হয়েছে, অন্য কোনো ফুল নয় কেন? কারণ পদ্ম ফুল ফোটে কিন্তু পাঁকের মধ্যেই, অর্থাৎ একদম আপনি ছিলেন মূলাধার চক্রে, রাইট? মানুষ থাকে একদম প্রথম অবস্থায় মূলাধার চক্রে, যেখানে কাম, বাসনা, লোভ, রাইট, যৌনক্রিয়া এই সমস্ত মধ্যে একদম পুরো লিপ্ত থাকে। তো সেটাকে পাঁকের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো সেখান থেকে ধীরে 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 উপর থেকে উঠতে উঠতে এবার পদ্ম ফুল ফুটে গেল। ওই জন্য এটাকে পদ্ম ফুলের চিহ্ন হিসেবে দেখানো হয়েছে, যেটা সহস্রার চক্র। অর্থাৎ আমাদের যে কুণ্ডলিনী শক্তির যে 7টা চক্র, অর্থাৎ অন্তিম চক্রে আমি পৌঁছে গেলাম, এবার অন্তিম পর্যায়ে, চেতনার অন্তিম পর্যায়ে পৌঁছে গেলাম, যেটাকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, যা ফোটে পাঁকের মধ্যে। এবার এই বিভিন্ন চক্রের জন্য বিভিন্ন রকম মন্ত্রও কিন্তু ব্যবহার করা হয়। যেমন মূলাধার চক্রের জন্য হচ্ছে লম, স্বাধিষ্ঠান চক্রের জন্য ভাম, মণিপুরের জন্য রাম, অনাহতের জন্য ইয়াম, বিশুদ্ধ চক্রের জন্য হম, আজ্ঞা চক্রের জন্য ওম, আর সহস্র চক্রের জন্য কোনো রকম কোনো মন্ত্র নেই, সেটা হচ্ছে সাইলেন্স, অর্থাৎ চুপ হয়ে যাওয়া। তো এই যে এই মন্ত্রগুলো লম, হম, রাম, ইয়াম, হম, ওম এবং সহস্র চক্রের জন্য সাইলেন্স, এই মন্ত্রগুলোর যদি আমরা বাস্তবিক অর্থ খুঁজতে যাই, তাহলে আমরা যদি সংস্কৃত থেকে দেখি, তাহলে দেখতে পাওয়া যাবে যে এই সমস্ত মন্ত্রগুলো, এই সমস্ত শব্দগুলো সংস্কৃতর এক একটা ধাতু থেকে আসছে, এবং তার অর্থগুলো হচ্ছে সেইটাই যেটা এতক্ষণ ধরে আমি চক্র ওয়াইজ বোঝালাম। এইগুলোই হচ্ছে এই মন্ত্রগুলোর মূল অর্থ, যেটা আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলাম। তো এই অর্থগুলোকে বুঝতে হবে। এবার অর্থ না বুঝে আমি যদি লম, ইয়ম, হ্যম করতে থাকি, কি হবে? কিছুই হবে না, টাইম পাস করা হবে, যেটা অধিকাংশ জায়গাতে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। এই যে যেমন আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিচ্ছিলাম, যে ভিডিওতে একজন দেখাচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম এরকম, যেটা বললাম যে এরকম ভিডিও প্রচুর রয়েছে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে। এমনি করে বসে কোনো একটা ক্রিয়া করছে, লম, ইয়ম, আমার থ্রোট চক্র খুলে গেল, গলাতে কিছু একটা হচ্ছে, বুঝতে পারছেন আমার গলাতে কিছু একটা হচ্ছে। আপনারা করে দেখুন, আপনাদেরও হবে, কিন্তু জিনিসটা চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়লে চলবে না। চেতনার সঙ্গে এর কোনো রকম কোনো কানেকশনই নেই, অর্থাৎ সম্পূর্ণরূপে ভুল শিক্ষা, অপশিক্ষা মানুষের মধ্যে স্প্রেড করে দেওয়া হচ্ছে। এই চক্রগুলোর, এই যে 7টা চক্র আমি এক্সপ্লেন করলাম, এই চক্রগুলোর বিভিন্ন রঙও রয়েছে, আবার যেমন বিভিন্ন রকম মন্ত্র রয়েছে আমি এখন এক্সপ্লেন করলাম, ঠিক তেমনই বিভিন্ন রকম রং রয়েছে। এই রঙগুলো নিয়েও কিন্তু মানুষের প্রচণ্ড মাথা ব্যথা। বলে রাখি, এই রঙগুলোর কোনো রকম কোনো অর্থ নেই। তখনকার দিনের অনেক মানুষ ছিল, এখনও রয়েছে, যারা অশিক্ষিত, অর্থাৎ যাদের মধ্যে সাক্ষরতা নেই, যারা পড়তে পারে না, অক্ষর জ্ঞান যাদের মধ্যে নেই, তাদেরকে বোঝানোর জন্য এখানে বিভিন্ন রকম কালার ব্যবহার করা হয়েছে। এক একটা চক্রের এক এক রকম কালার, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, কোনোটা পিঙ্ক, গোলাপি। তো এরকম ধরনের বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। কাদের জন্য? তাদের জন্য যাদের মধ্যে অক্ষর জ্ঞান নেই। কিন্তু এখন আমরা এই সমস্ত রঙগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত, মাথা ব্যথা। আমি এবার কুণ্ডলিনী শক্তি জাগরণের মধ্যে আমি অমুক চক্রের মধ্যে পৌঁছে গেছি, হয়তো 3 নম্বর বা 4 নম্বর চক্রে পৌঁছে গেছি, আর এই চক্রের সংকেত ধরে নিচ্ছি, ধরুন লাল। এতদিন আমি নীল আসনে বসে করতাম, এবার আমি লাল আসনে বসে করবো। আচ্ছা, সেই লালের আবার বিভিন্ন রকম শেড, এক একজন গুরুদেব এক এক রকম টাইপের জ্ঞান দিচ্ছে তাদেরকে। না, এই লালটার মধ্যে এই শেডটা রয়েছে, এই শেডটা থাকলে চলবে না, ওই শেডটা থাকতে হবে।
লিপস্টিকের শেডের মতো মেয়েদের যে যে সমস্ত সাজাগোজা যে সমস্ত জিনিসগুলো হয় আর কি, কিছুই না এগুলো। এগুলো হচ্ছে তখনকার মানুষকে বোঝানোর জন্য রং ব্যবহার করা হয়েছিল যাদের মধ্যে অক্ষর জ্ঞান ছিল না। সেটাকে নিয়েও আজকাল আমরা এত বেশি মাথা ব্যথা, মানে আসল জায়গাতে আমাদের নজর নেই, যত রকম নকল জায়গা রয়েছে সেই জায়গাতে আমাদের নজর। তাহলে এই যে আপনি লিখছেন যে আপনি 57 বছর বয়সে পৌঁছে গেছেন এবং এতদিন পর্যন্ত অনেক আধ্যাত্মিক পদ্ধতি অনুসরণ করেছেন, কিন্তু লাভ কিছু হয়নি। আমি যদি ভুল না করছি, আপনি এই পদ্ধতিগুলোই ব্যবহার করেছেন বা এই পদ্ধতিগুলোই অনুসরণ করেছেন বা এই পদ্ধতিগুলোই আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। এবং আপনাকে এটাও শিখিয়ে দেওয়া হয়েছে, 99% জায়গাতে এইটাই হয়, যে এই কুণ্ডলিনী জাগরণ, রাইট, এটা হচ্ছে একটা শারীরিক একটা বিষয়বস্তু। এই সমস্ত চক্রগুলো আমাদের শরীরের মধ্যে কোথাও না কোথাও রয়েছে। আর একটা জিনিস থাকে এই কুণ্ডলিনী শক্তি জাগরণের মধ্যে বা কুণ্ডলিনী যোগের মধ্যে, সেটা হচ্ছে নারী। এটাকেও নিয়ে কিন্তু মানুষ অনেক রকমভাবে অপব্যাখ্যা দিয়ে থাকে। তাদের ধারণা যে এই নারীও কিন্তু আমাদের শরীরের একটা অংশ। না, এটাও কিন্তু ওই চেতনা স্তরকে বোঝানোর জন্যই ব্যবহৃত করা হয়েছে। এই নারীগুলো কি? পিংলা, ইরা আর সুষুম্না। কুণ্ডলিনী যোগের যে চার্টটা আমাদেরকে দেখানো হয়, ওই একটা মানুষের শরীর বসে রয়েছে, ধ্যান করছে এবং 7টা চক্র স্টেপ বাই স্টেপ যে চার্টটা দেখানো হয়, সেখানে দেখবেন মাঝখান দিয়ে একটা দাগ স্ট্রেট উঠে গেছে। তো মাঝখানের ওটাকে বলা হচ্ছে সুষুম্না, মানে ছবির অনুযায়ী আমি এক্সপ্লেন করছি, ওই দাগটাকে বলা হয় সুষুম্না নারী। আর দেখবেন দুটো সাপ এঁকে পেকে ওপর দিকে উঠছে, অনেকটা মেয়েরা যেমন চুলে বেনুনি করে সেরকম টাইপের। ওই দুটোকে বলা হয়, একটা হচ্ছে ইরা আর একটা হচ্ছে পিংলা নারী। এই দুটোরও সাংকেতিক অর্থ আছে, সেগুলো আমরা বুঝতে চাই না। আমরা ভাবি যে এগুলো হয়তো মানুষের শরীরে কোনো একটা শিরা উপশিরা, হ্যাঁ, শির দ্বারার আশেপাশে এরকম করে বেঁকেটারে উপর দিকে উঠেছে। আবারও বলে দিচ্ছি, যদি এটা স্থূল হতো, এটা বাস্তবিক হতো, তাহলে এই জিনিসটা ডাক্তারি শিক্ষার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতো। কিন্তু ডাক্তারি শিক্ষাতে এই জিনিসের কোনো, মানে আমি মেডিকেল সায়েন্সের কথা বলছি, এই জিনিসের কোনো গুরুত্বই নেই, কোনো চান্সই নেই, কোনো জায়গায় নেই, কোথাও আলোচনা করা হয়নি। কেন? কারণ এগুলো হচ্ছে সাংকেতিক, এগুলো স্থূল নয়, এগুলো ভৌতিক নয়, এগুলো মেটেরিয়ালিস্টিক নয়, এগুলো সাংকেতিক অর্থ। পিংলা নারীর মধ্যে কি বোঝানো হয়েছে? পিংলা নারীর মধ্যে দিয়ে আমাদের কনসিয়াস মাইন্ডকে বোঝানো হয়েছে। এই জন্য দেখবেন পিংলা নারীকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। নেক্সট যে নারী, সেটা হচ্ছে ইরা, সেটাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। ওই জন্য দেখবেন ওটাকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়। এইটা হচ্ছে ইরা এবং পিংলা, অর্থাৎ বলতে গেলে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। তো কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডও তো দেখা যায় না, এটাও তো স্থূল অর্থে হয় না, এটা তো একটা সাংকেতিক অর্থ, রাইট? আমরা মাইন্ড বললে যদি ব্রেন অপারেশন করি তো সেখানে ব্রেন দেখতে পাবো, মাথার মধ্যে ঘিলু দেখতে পাবো, মাইন্ড কোথায়? হোয়ার ইজ মাইন্ড? তো এইটাও কিন্তু সেই অর্থে, অর্থাৎ বাস্তবিক অর্থে বা স্থূল অর্থে সত্যি নয়। একটা কনসিয়াস মাইন্ড একটা সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন এখানে সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডের কথা বলা হয়েছে? কারণ আমরা যত আমাদের কনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে পারবো, তত আমরা ধীরে ধীরে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে জানতে পারবো, তত সাবকনসিয়াস মাইন্ড আমাদের আয়ত্তের মধ্যে আসবে, রাইট? সাবকনসিয়াস মাইন্ড কখনো আজ পর্যন্ত কোনো মানুষের পুরোটা আয়ত্তে আসেনি, ইটস নেক্সট ইম্পসিবল। এটাকে বলা হয় সীমাহীন, যার কোনো শেষ নেই। তো যত আমরা কনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে পারবো, ধীরে 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 আমরা তত সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে জানতে পারবো, রাইট? এই জন্য এটাকে চাঁদ এবং সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, ইরা নারী এবং পিংলা নারী। আর মাঝখানে যে সুষুম্না নারী, সেটা মানুষের বুদ্ধি বা চেতনা বা কনসিয়াসনেসকে বোঝানো হয়েছে, বা মানুষের অস্তিত্বকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই চেতনা, বুদ্ধি, কনসিয়াসনেস বা অস্তিত্ব যদি না থাকে মাঝখানে যেটা, তাহলে তার কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড, ওই যে সাপের মতো যেটা এমনি এমনি করে উপর দিকে উঠে দেখানো হয়েছে, ওটার তো কোনো মানেই হয় না। আসল জিনিসটাই তো নেই, আমার বুদ্ধি নেই, চেতনা নেই, আমার কনসিয়াসনেস নেই, তাহলে আমি মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড নিয়ে করবোটা কি, রাইট? তো এই নারীগুলোও কিন্তু সাংকেতিক। অর্থাৎ দেখুন, এই নারীগুলোর মাধ্যমে কীরকমভাবে বোঝানো হয়েছে যে আস্তে আস্তে চক্রগুলো ওপর দিকে উঠছে। অর্থাৎ সুষুম্না নারী মাঝখানে যেটা, যেটা চেতনা বা কনসিয়াসনেস বা মানুষের ব্যক্তিগত অস্তিত্বকে বোঝানো হচ্ছে, তার দুপাশে দুটো নারী, যেটা সাপের মতো বেকেটের ওপর দিকে উঠছে, যেটা ইরা এবং পিংলা, যেটা কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। আর তার মাধ্যমে আমরা ধীরে 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 একটা চক্র থেকে একটা চক্র, একটা চক্র থেকে একটা চক্র, তার থেকে আর একটা চক্র ওপর দিকে উঠছি, এরকমভাবে সহস্রধার চক্র পর্যন্ত পৌঁছে যাচ্ছি, যেখানে
পদ্মফুল ফুটে যাচ্ছে, অর্থাৎ ছিলাম পাঁকের মধ্যে, হয়ে গেলাম পদ্মফুল। এইটা হচ্ছে কুণ্ডলিনী শক্তি, বা এইটাকেই বলে কুণ্ডলিনী শক্তির জাগরণ, যার পদ্ধতি সারা জীবন ধরে চলতে থাকে। ওরকমভাবে বসে একটা জায়গাতে চোখ বন্ধ করে এক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এক নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বা কোনো কর্মকাণ্ড করে জীবনে কোনোদিন আজ পর্যন্ত না কারোর কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়েছে, না হচ্ছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। বেরিয়ে আসুন এই সমস্ত ভুল জায়গা থেকে, যেখানে আপনাদেরকে এটা শিখিয়ে দেওয়া হচ্ছে যে এইখানে টিপে ধরুন তাহলে অমুক নাড়ি জেগে যাবে, এখানে টিপে ধরুন বা এখানে কিছু একটা ক্রিয়া প্রতিক্রিয়া করুন বা এখানে চুলকে দিন বা খুজলে দিন, তাহলে অমুক নাড়ি আনলক হয়ে যাবে। এই জিনিসটা খুব বলে শুনতে পাওয়া যায়। আপনার অমুক নাড়িটা লক হয়ে রয়েছে, অমুক চক্রটা লক হয়ে রয়েছে, এটাকে আনলক করতে গেলে আপনাকে এইটা করতে হবে। যত রকম ভাঁট বকার জায়গা, মানে কি বলবো, মানে কোনো রকমভাবে যেমন তেমন করে মানুষকে ভুল শিখিয়ে আসলে সে নিজেও ভুল শিখে বসে আছে। আর এরকমভাবেই কুশিক্ষা অপশিক্ষা ছড়িয়ে যাচ্ছে, যার জন্যে আমরা আধ্যাত্মিকতা থেকে পিছিয়ে যাচ্ছি দিনকে দিন, প্রত্যেক দিন। এবং যেটা বললাম ভিডিও শুরুতে, যে প্ল্যাটফর্মকেই আমরা মনে করছি আমাদের আসল গন্তব্যস্থল, আমরা পৌঁছে গেছি। কারণ তারপরেও যে যেতে হয়, সেটা শতাব্দীর পর শতাব্দী এই ভুল শিক্ষা অপশিক্ষা প্রসারণের জন্য না আমরা সেটা জানতে পারছি, না জানার চেষ্টা করছি, না সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছি। এটা হয়ে যাচ্ছে মূল সমস্যা আমাদের জীবনের প্রত্যেকের। এটা আমাদের প্রত্যেকের বোঝার অত্যন্ত প্রয়োজন। কোনো রকম মনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব না রেখে বা কোনো ডাউট না রেখে যে আধ্যাত্মিকতার সাথে শারীরিক কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মিকতা সম্পূর্ণ চেতনার বিষয় বা মানসিক বিষয় বলতে পারেন, যদি চেতনা বলতে অসুবিধা হচ্ছে। আমাদের মনের মধ্যে যে সমস্ত চিন্তাভাবনাগুলো চলতে থাকে, মনের মধ্যে যে সমস্ত বিচারগুলো উঠতে থাকে, যে সমস্ত চিন্তাভাবনা বা বিচারগুলো আমরা এই পারিপার্শ্বিক পরিবেশ থেকেই বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা রপ্ত করছি এবং ব্রেনের মধ্যে স্টোর হচ্ছে, সেইগুলোই তো আমাদের জীবনের অশান্তির এবং অজ্ঞানতার এবং দুঃখের মূল কারণ। কোথায় রয়েছে জিনিসগুলো, কোথায় স্টোর হচ্ছে? মাইন্ডে, রাইট? তো এর সঙ্গে শারীরিক সম্পর্ক কিছু নেই। এই সমস্তগুলো হচ্ছে সাংকেতিক বিষয়। এই সাংকেতিক বিষয়গুলো সঠিক বুঝে যদি আমরা পরিশ্রম করতে পারি, আবার বলে দিই, পরিশ্রম বলতে আমি এখানকার পরিশ্রমের কথা বলছি, তাহলে মানুষ সঠিকভাবে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারে। অরেলস ওই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারেই ডুবে থাকবে, এছাড়া আর কিছুই হবে না। কোনো দিন কোনো রকম কোনো কুণ্ডলিনী শক্তিও জাগরণ হবে না। কুণ্ডলিনী শক্তিতে গুলি মারুন, কোনো শক্তি জাগৃত হবে না, নাথিং। ওই অন্ধবিশ্বাস আর কুসংস্কারে মানুষ ডুবে থাকবে। এবার আসছে আপনার নেক্সট যে প্রশ্নটা ছিল, অর্থাৎ দীক্ষার ব্যাপার নিয়ে। দেখুন, আমি সেরকম তথাকথিত কোনো গুরুদেব নই, এবং আমি তথাকথিত সেরকমভাবে কোনো দীক্ষা, তথাকথিত দীক্ষা, সামাজিক দীক্ষা আমি কোনো রকম বিশ্বাস রাখি না। ওই কানে কানে কিছু একটা ফুসমন্ত্র কেউ বলে দেবে বা আমি বলে দেবো ইয়াম ল্যাম রাম, এই সমস্ত যে মন্ত্রগুলো, তাতে আপনার উন্নতি হয়ে যাবে, আপনি সারা জীবন ইয়াম ইয়াম ল্যাম ল্যাম রাম রাম করতে থাকবেন, ওতে আপনাকে বোকা বানানো হলো, আর কিচ্ছু না। সুতরাং এরকমভাবে দীক্ষা হয় না। দীক্ষা হচ্ছে শিক্ষার থেকেও উন্নত জিনিস, যেটা মানুষের চেতনাকে বিকাশ করে এবং যেটা সারা জীবন ধরে চলতে থাকে। এর নির্দিষ্ট কোনো মন্ত্র হতে পারে না, দু চারটে ওয়ার্ড বা দু চারটে লেটারে যেটা কানে কানে ফিসফিস করে বলে দেবো। তো যদি আপনার মনেই হচ্ছে যে আমার আলোচনা শুনে যে আপনার উন্নতি হচ্ছে, তো ধরে নিন এটাই আমার দীক্ষা। আর এর থেকেও বেটার দীক্ষা যদি পেতে চান বা এর থেকে যদি বেটার কিছু শিখতে চান, তাহলে আমার বাস্তব জীবনে গীতার যে স্পেশাল সিরিজগুলো চলছে সেইগুলোতে জয়েন করুন। ওখানে ভগবদ গীতার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক বাস্তব জীবনের সাথে তুলনা করে ব্যাখ্যা দেওয়া হয়, বা বাস্তব জীবন থেকে উদাহরণ টেনে ব্যাখ্যা দেওয়া হয়। ওখানে শুধুমাত্র ওই আপনার উচ্চারণ এই সমস্ত শেখানো হয় না, রাইট? তো চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন। ধরে নিতে পারেন ওটাই আমার দীক্ষা, ওটাই আমার শিক্ষা। আমার নয়, বেসিক্যালি ভগবান শ্রীকৃষ্ণের ব্যাসদেব রচিত। তো চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন। অ্যান্ড ইটস আ লাইফ লং প্রসেস। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এরপরেও বলতে থাকবো। শিক্ষার কোনো শেষ হয় না, রাইট? শিক্ষা চলতে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত। তো হ্যাঁ, কিছুদিন পর হয়তো গীতা শেষ হয়ে যাবে, তারপর ওখানে অন্য কিছু শুরু হবে। ওখানে হয়তো রামায়ণ শুরু হতে পারে, ওখানে হয়তো মহাভারত শুরু হতে পারে, বা ওখানে হয়তো আপনার উপনিষদ শুরু হতে পারে, বা আরও একটা গীতা আছে অষ্টবক্র গীতা, ওখানে হয়তো সেটা শুরু হতে পারে। তো ওটা কখনো শেষ হবে না, রাইট? তো ওগুলোকে দেখতে থাকুন, ওগুলোকে রিপিট করতে থাকুন, তাহলে আপনি সঠিক দিকে যেতে পারেন, রাইট? এটাকেই বলে সৎসঙ্গ, অর্থাৎ সৎ এর সাথে সঙ্গ,
যেটা জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকে। এটা হচ্ছে আসল দীক্ষা। ওই কানে কানে কোনো মন্ত্র বলে দেওয়াটা দীক্ষা নয়, ওটা হচ্ছে বুজুর্গি, ভাঁওতাবাজি, মানুষকে বোকা বানানো, আর কিচ্ছু না, নাথিং এলস মোর দ্যান দ্যাট। সো কুণ্ডলিনী শক্তি যদি আপনি জাগৃত করতেই চান, তাহলে এতক্ষণ যে ব্যাখ্যাগুলো দেওয়া হলো, যে সমস্ত চক্রের যে সাংকেতিক অর্থগুলো ব্যাখ্যা করা হলো, সেই ব্যাখ্যাগুলোকে উপলব্ধি করে যদি পরিশ্রম করতে পারছেন, আমি এখানে হাত দেখাচ্ছি কিন্তু পরিশ্রম বলতে, হ্যাঁ, তাহলে আপনার কুণ্ডলিনী শক্তি জাগৃত হতে পারে, বা এই সমস্ত চক্রগুলো 1 by 1 জাগরণ হতে পারে। তাছাড়া নিজেকে বোকা বানানো হবে, এছাড়া আর কিচ্ছু নয়। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।